আচ্ছা, বর্ষাকাল এলেই আমরা খবরে দেখি তাই না, যে নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে আর চারিদিকে বন্যার একটা ভয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ইঞ্জিনিয়াররা ঠিক করে আগে থেকেই বলে দেন যে বন্যাটা ঠিক কখন, কোথায় আর কতটা মারাত্মক হতে পারে? আজ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সেই দারুণ কৌশলটাই শিখব, ফ্লাড রাউটিং, মানে বন্যার গতিপথটা আগে থেকেই বুঝে নেওয়া। এটা এমন একটা স্কেল যা ইঞ্জিনিয়ারদের জীবন আর সম্পত্তি দুটোই বাঁচাতে সাহায্য করে। তো আসল প্রশ্নটা হলো, ইঞ্জিনিয়াররা ঠিক কিভাবে বন্যার পূর্বাভাস দেন, বিশেষ করে আমাদের বাংলার মতো একটা জায়গায় যেখানে বন্যা প্রায় প্রতি বছরের ঘটনা। এই উত্তরটা জানা কিন্তু খুবই জরুরি। চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমাদের আজকের আলোচনার একটা ছোট্ট রোডম্যাপ দেখে নিই। প্রথমে জানব ফ্লাড রাউটিং জিনিসটা কি, তারপর দেখব একটা ড্যাম বা বাঁধ কিভাবে বন্যাকে সামলায়, আর শেষে কিছু সহজ ট্রিক শিখব কঠিন ফর্মুলা মনে রাখার জন্য। তো চলুন শুরু করা যাক। বেশ, তাহলে চলুন একেবারে মূল বিষয়ে ঢোকা যাক। ফ্লাড রাউটিং আসলে কি, আর একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এটা জানা এতটা জরুরি কেন? খুব সহজ করে বললে, ফ্লাড রাউটিং হলো একটা পূর্বাভাস দেওয়ার টেকনিক। ভাবুন তো, এটা অনেকটা অনলাইনে অর্ডার করা কোনো জিনিস ট্র্যাক করার মতো। গুদাম মানে নদীর উজানের দিক থেকে আপনার শহর মানে ভাটির দিকে ওই বন্যারূপী প্যাকেজটা কখন আর কি অবস্থায় পৌঁছাবে সেটাই আগে থেকে বলে দেওয়া। এর একেবারে গোড়ার কথাটা কিন্তু ভীষণই সোজা, একটা জলের হিসাব, বা বলতে পারেন একটা ওয়াটার বাজেট। কতটা জল ঢুকছে, কতটা বেরিয়ে যাচ্ছে, আর তার ফলে কতটা জল জমা হচ্ছে বা কমছে। এই তিনটের সম্পর্কই হলো এর মূল সমীকরণ। পুরো ফ্লাড রাউটিং কিন্তু এই সহজ নিয়মটার উপরই দাঁড়িয়ে আছে। তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক ইনফ্লো, আউটফ্লো আর স্টোরেজের মধ্যে সম্পর্ক তৈরি করে সেই বেসিক ইকুয়েশনটা কী ছিল। এই আইডিয়াটা কিন্তু পুরো টপিকের একদম ভিত। ইঞ্জিনিয়াররা মূলত দুটো জায়গায় এই নিয়মটা কাজে লাগান। একটা হলো রিজার্ভার বা জলাধারের মধ্যে, যেখানে জলের স্টোরেজটা নির্ভর করে শুধু কতটা জল বেরোচ্ছে তার ওপর। আর অন্যটা হলো নদীর খোলা চ্যানেলে, যেখানে স্টোরেজটা নির্ভর করে কতটা জল ঢুকছে এবং কতটা বেরোচ্ছে, দুটোর ওপরেই। চলুন প্রথমে আমরা এর প্রথম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখি, মানে রিজার্ভার রাউটিং। বন্যাকে বাগে আনার জন্য এর ভূমিকা কিন্তু অসামান্য। ব্যাপারটা আরও সহজ করে বোঝা যাক। ধরুন একটা রিজার্ভার হলো একটা বড় বাথটাব। কল থেকে যে জলটা পড়ছে সেটা হলো ইনফ্লো, ড্রেন দিয়ে কন্ট্রোল করে যে জলটা বার করা হচ্ছে সেটা আউটফ্লো, আর বাথটাবের জলের লেভেলটাই হলো স্টোরেজ। কি খুব সোজা না? এই যে টেবিলটা দেখছেন, এটাই দেখাচ্ছে যে ইঞ্জিনিয়াররা কিভাবে ধাপে ধাপে আউটফ্লো ক্যালকুলেট করেন। মানে তারা একদিকে যেমন আগত জলের হিসাব রাখেন, তেমনই জলাধারটা কতটা জল ধরে রাখতে পারবে আর কতটা নিরাপদে ছাড়তে পারবে সেটারও একটা ভারসাম্য রক্ষা করেন। আর এর ফলটা কি ভাবুন তো, একটা ঠিকঠাক ডিজাইন করা জলাধার বন্যার যে সর্বোচ্চ প্রবাহ মানে পিক ফ্লো, সেটাকে প্রায় 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। তার মানে যে বন্যাটা হয়তো একটা গোটা শহরকে ডুবিয়ে দিত, রিজার্ভার রাউটিং ব্যবহার করে সেটাকে একটা ম্যানেজেবল ফ্লোতে নামিয়ে আনা যায়। এটা কিন্তু বন্যা নিয়ন্ত্রণে একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এই যে আমরা মডিফাইড পুলস মেথডের টেবিলটা দেখলাম, এর আসল উদ্দেশ্যটা কি? রিজার্ভার রাউটিংয়ে আমরা আগত বন্যার ইনফরমেশন থেকে কোন মেইন আউটপুটটা প্রেডিক্ট করার চেষ্টা করি? বেশ, এবার আসা যাক দ্বিতীয় সিনারিওতে। যখন বন্যাটা অলরেডি নদীর মধ্যেই আছে আর ভাটির দিকে এগিয়ে যাচ্ছে, তখন ঠিক কী হয়? দেখুন, নদীর মধ্যে দিয়ে বন্যার ঢেউ কিন্তু শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় না, এর চেহারাটাও বদলে যায়। এটাকে একটা হাইওয়েতে স্পিডে চলা একটা গাড়ির মতো ভাবলে ভুল হবে। বরং ভাবুন একটা সরু করিডোর দিয়ে অনেক লোকের ভিড় যাচ্ছে। এগোতে এগোতে ভিড়টা যেমন ছড়িয়ে পড়ে, এর আকারটাও বদলে যায়। এই মাস্কিংগাম পদ্ধতির মূল আইডিয়াটা হলো জলের স্টোরেজকে দুটো আলাদা ভাগে কল্পনা করা। একটা হলো প্রিজম স্টোরেজ, মানে নদীর স্বাভাবিক জলের ভলিউমটা, আর দ্বিতীয়টা হলো ওয়েজ স্টোরেজ, যেটা বন্যার সময় তৈরি হওয়া অতিরিক্ত জল, আর এটাই ঢেউয়ের আকারটা বদলে দেয়। তাহলে নদীর মধ্যে দিয়ে যাওয়ার সময় বন্যার ঢেউয়ের আকারে প্রধান দুটো কি পরিবর্তন হয়? একটা হলো এর উচ্চতা কমে গিয়ে ছড়িয়ে পড়া, মানে অ্যাটেনুয়েশন, আর অন্যটা হলো এর এগিয়ে যাওয়া, মানে ট্রান্সলেশন। এই দুটো পরিবর্তন মনে রাখা খুব জরুরি। তো এই সব কিছুর পিছনে তো অঙ্ক আছেই। চলুন এবার মাস্কিংগাম পদ্ধতির যে ফর্মুলাটা আছে সেটাকে সহজে মনে রাখার একটা উপায় দেখে নিই। এই ফর্মুলাটা দেখতে একটু জটিল লাগলেও আসলে এটা একটা নির্দিষ্ট সময়ে কতটা জল ঢুকছে আর কতটা বেরোচ্ছে তার একটা ওয়েটেড অ্যাভারেজ ছাড়া আর কিছুই না। আমাদের আসল লক্ষ্য হল O2, মানে ভবিষ্যতের আউটফ্লোটা খুঁজে বের করা। আর এটা মনে রাখার একটা খুব সহজ ট্রিক হলো এই লাইনটা।
C0 প্লাস C1 প্লাস C2 ইকুয়ালস টু 1। এই কোএফিশিয়েন্টগুলো একটা টিমের মতো কাজ করে, যারা সবসময় 100% জলের হিসেব ঠিকঠাক রাখে। এটা মনে রাখলে ফর্মুলাটা আর অতটা ভরের মনে হবে না। আমরা মূল ধারণাগুলো বুঝলাম, ফর্মুলা মনে রাখার কৌশলও দেখলাম, কিন্তু একজন ফিউচার ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের ক্যারিয়ারে এই জ্ঞানটা ঠিক কতটা কাজে লাগবে? চলুন এবার সেটাই একটু আলোচনা করা যাক। এই পুরো আলোচনা থেকে কয়েকটা পয়েন্ট কিন্তু একদম গেঁথে নিতে হবে। ফ্লাড রাউটিং হলো একটা প্রেডিক্টিভ টেকনিক, যার ভিত্তি হলো সহজ ওয়াটার বাজেট। রিজার্ভার বন্যার পিক কমাতে সাহায্য করে, আর নদী সেই ঢেউকে স্বাভাবিকভাবেই ছড়িয়ে দেয়। জেনে রাখুন, এটা শুধু বইয়ের থিওরি নয়। ভবিষ্যতে এআই পাওয়ার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম বানানো হোক বা ক্লাইমেট রেজিলিয়েন্ট স্মার্ট ড্যাম তৈরি করা হোক, এই সব কিছুর ভিত্তি কিন্তু এই জ্ঞান। আপনারা ভবিষ্যতে সেই প্রযুক্তি তৈরি করতে চলেছেন। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভবিষ্যতের স্মার্ট আর জলবায়ু সহনশীল ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে আপনারা এই জ্ঞানটাকে কিভাবে কাজে লাগাতে পারেন? ভাবুন, কারণ ভবিষ্যৎ আপনাদেরই হাতে।